আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ই জানুয়ারি শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ই জুন থেকে। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, সেশন জট কমিয়ে আনতে এবছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা ছিল, তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে এবং শিক্ষাবর্ষের জটিলতা এড়াতে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়, অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি ৪০ লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। দেশে প্রতিবন্ধী শিশুদের জন্য প্রথমবারের মতো সমন্বিত জাতীয় স্বাস্থ্যসেবার যাত্রা শুরু হলো। রাজধানীর কড়াইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কেন্দ্র শিশু স্বর্গের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় বর্তমান বিশ্বে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সফলতার কথা তুলে ধরে তিনি জানান, কোনো প্রতিবন্ধকতাই যেন শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাধা হতে না পারে, তারই পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। বিস্তারিত প্রতিবেদনে। দেশের প্রতিবন্ধী শিশুদের জন্য প্রথমবারের মতো সমন্বিত জাতীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। এরই প্রথম পদক্ষেপ হিসেবে রাজধানীর কড়াইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কেন্দ্র শিশু স্বর্গ। দুপুরে কড়াইল বস্তিতে আয়োজিত অনুষ্ঠানে এই বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। এ সময় ডক্টর জুবাইদা রহমান বলেন, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সঠিক ও সময়মতো চিকিৎসা করা হলে প্রতিবন্ধী শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা সম্ভব। সময়ে বিজ্ঞানের সহায়তায় প্রয়োজন সঠিক ও সময়োপযোগী সহযোগিতা, নির্দিষ্ট সময়ে চিকিৎসা প্রদান করে বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। শিশু স্বর্গ প্রকল্প শিশু কিশোরদের মায়েদের জন্য সৃষ্টি করবে সাপোর্ট গ্রুপ। আত্মবিশ্বাসী পারবে বিষণ্ণতার অন্ধকার থেকে মা ও শিশুকে উজ্জ্বল স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে। স্বাস্থ্য শুধু একটি সেবা নয়, বরং এটি মানুষের অধিকার অভিহিত করে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এ.এম. মুহিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। আমরা যে বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করব এবং বিশেষ করে সেই জনগণ, সেই নাগরিকরা যারা সবচেয়ে সুবিধা বঞ্চিত, সেই নাগরিকের জন্য বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের যে কমিটমেন্ট হিউম্যান রাইটসের প্রতি, যে কমিটমেন্ট সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি, যে কমিটমেন্ট নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতি, আজকের এই অনুষ্ঠানটি এমন একটি সম্ভাবনার দ্বার খুলে দিবে, যেখানে আমাদের এই কর্মসূচিগুলো শুধু স্বাস্থ্য কর্মসূচি না থেকে একটি মানবাধিকার হিউম্যান রাইটস প্রোগ্রাম হিসেবে বিবেচিত করা যেতে পারে। বর্তমান সরকারের দার্শনিক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের চরিত্র ও গতিমুখ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দার্শনিক দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান সরকারের এই দার্শনিক দৃষ্টি আমাদের রাষ্ট্রের যে চরিত্র এবং তার যে গতিমুখ, সেটাকে পাল্টে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা যে পাল্টে যাচ্ছে তার একটা সিমটম হচ্ছে যে আমরা মানুষের মর্যাদাকে
সবার আগে গুরুত্ব দিচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশু স্বর্গ মডেলের মূল লক্ষ্য সারা দেশের প্রতিবন্ধী শিশুদের চিহ্নিত করা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সমাজে তাদের স্বাভাবিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। আলোচনায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ করা, সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করেন তারা। বৈঠকে ভবিষ্যতেও বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বংশালের শরীটোলা স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রাথমিক ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পারভেজ আলম চুন্নু, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জেবুল সহ আরও অনেকে। বক্তারা বলেন, নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা। আমরা এই বিনামূল্যে যে চিকিৎসা উইথ মেডিসিন সাপোর্ট, এটা সম্পূর্ণ দাবিদার আমাদের কাউন্সিলর মহোদয় সাহেব। ওনার যদি সহযোগিতা না হতো তাহলে আমরা এই টিম ওয়ার্ক হিসাবে এত দূর কাজ করতে পারতাম না। আর আলহামদুলিল্লাহ শুধু স্বাস্থ্যসেবা না, আমাদের অর্গানাইজেশনটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। আমি মনে করি এই উদ্যোগটা সুন্দর এবং ভালো। পাশাপাশি আমাদের ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমেদ আছে, তারও সহযোগিতা আছে এটাতে। এবং আমাদের অত্র এলাকায় যে ফ্রি ট্রিটমেন্টটা চলছে এবং মেডিসিন, এটাও ফ্রি দেওয়া হচ্ছে। আমি এটা ভালো উদ্যোগ মনে করি। আমি বলবো তাদেরকে এই উদ্যোগটা প্রতি মাসে মাসে এটা করার জন্য। শেরপুরে টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার 4টি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিকেলে বিপদ সীমার 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও রাতে তা কমে 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে শেরপুর পানি উন্নয়ন বোর্ড। এদিকে বুধবার সন্ধ্যায় চেল্লাখালী নদীর প্রবল স্রোতে নালিতাবাড়ি উপজেলার গোল্লারপাড় এলাকায় বাঁধ ভেঙে যায়। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ফসলি জমি ও বসত ভিটার ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মাদারীপুরে সরকারের নির্বাচনী ইশতিহার সবার আগে বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সুফল তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রেস প্রশাসকের সম্মেলন কক্ষে ব্রিফিং অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসক মার্জিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবু এহসান মিয়া সহ আরও অনেকে। গাজীপুর মহানগরের ধীরাশ্রম রেল স্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 2 এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাইম গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার মোহাম্মদ নোমান উদ্দিনের ছেলে। অপর নিহত যুবক নাইমের বন্ধু বলে স্থানীয়রা ধারণা করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ মাহমুদুল হাসান। চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে 11টি পরিবারের 20টি ঘর পুড়ে গেছে। বুধবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় মুহূর্তেই বসত ঘরগুলো পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় অন্তত 1 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 14তম কবি সুকান্ত মেলা। বুধবার উপজেলা কবি সুকান্ত অডিটোরিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পরে পাঠাগার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য SM জিলানি, জেলা পরিষদ গোপালগঞ্জের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুপ্তা হক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় বক্তারা কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম, সমাজ চেতনা এবং তরুণ প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সুকান্তের সাহিত্য আজও সমাজকে অনুপ্রাণিত করে এবং নতুন প্রজন্মকে মানবিক ও দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিত্যক্ত ফজিলতুন্নেসা হল সংলগ্ন চারুকলা এক্সটেনশন এলাকার জঙ্গলে বহিরাগত এক যুবক ক্যাম্পাসের 51 ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযুক্ত বহিরাগত যুবককে শনাক্ত করেছে। শিক্ষার্থীরা জানায়, মাইক্রোবায়োলজি বিভাগের 47 ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান ও তারা বন্ধুরা রাতে মোটরসাইকেল যোগে পরিত্যক্ত ফজিলতুন্নেসা হল সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় নারী শিক্ষার্থীর চিৎকার শুনতে পায়। জাবি প্রক্টর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেছেন। রাজবাড়ীর পাংশা হাবাসপুর এলাকায় পদ্মা নদীর ওপর প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প ঘিরে নতুন আশার আলো দেখছেন স্থানীয় মানুষ। দীর্ঘদিনের নদী ভাঙন, সেচ সংকট ও অর্থনৈতিক দুর্ভোগ কাটিয়ে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে এই অঞ্চলের বাসিন্দারা। প্রকল্পটি বাস্তবায়িত হলে সারা বছর পানি সংরক্ষণ করা সম্ভব হবে, ফলে শুষ্ক মৌসুমে সেচ সংকট অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি কর্মকর্তাদের মতে, ব্যারেজ চালু হলে ধান, পাট, গম, ভুট্টার ডাল ও সবজি সহ বিভিন্ন ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি বর্তমানে অনাবাদি থাকা অনেক জমিও চাষের আওতায় আসবে। এছাড়া নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে নদী ভাঙন কমানো সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভাঙারি পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে শহরের বিরাসার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গুদাম মালিকের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত গুদাম মালিক ছোট্ট মিয়া জানান, রাতে হঠাৎ করে তার ভাঙারি পণ্যের গুদামে আগুন লাগে। এ সময় গুদামের ভেতরে থাকা 2 জন স্টাফ দ্রুত বের হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উপসহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উজান তাহিরপুর গ্রামের আশরাফুলের দোকানে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক যুবককে আটক করা হলে দোকানে থাকা কয়েকজন যুবক আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা পুলিশ সদস্যদের উপর হামলা চালালে এতে 4 পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জনগণের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল এলাকার গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বন বন্ড রাস্তার কাজ উদ্বোধন শেষে তিনি
একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, রাজশাহী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত মাদক ও চুরি মামলার মোট ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোখতারুজ্জামান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আশুলিয়া ও সাভারের পৃথক অভিযানে 206 পিস ইয়াবা সহ 5 মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা ডিবি উত্তর। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড, শ্রীপুর ও সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য 61,800 টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তাদের মধ্যে 2 জনের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে। ফরিদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মধুখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও খবরের ভেতরের খবর জনগণের সামনে তুলে ধরবেন, এটাই প্রত্যাশা। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হোসেন পলাশ ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান খান সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। সিরাজগঞ্জের চৌহালিতে কৃষি ও গ্রামীণ পুষ্টি উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল উন্নয়নকে এগিয়ে নিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, উপসহকারী মোহাম্মদ আলী ও শরীফুল ইসলাম সহ আরো অনেকে। কুরবানির ঈদের জন্য দেশে 1 কোটিরও বেশি পশু মজুদ রয়েছে জানিয়ে প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, এছাড়া চোরাই পথে যেন পশু না আসতে পারে এই বিষয়েও উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শনে এসে এসব কথা জানান মন্ত্রী। তিনি আরও জানান, এই সরকার কৃষক প্রেমী সরকার। সরকার কৃষি বান্ধব নানা উদ্যোগ নিয়েছেন। ঋণ মৌকুব সহ কার্ড প্রণয়নের মাধ্যমে কৃষকদের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এ সময় বিএলআরআই এর বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার কথা জানান মন্ত্রী। এর আগে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী। প্রয়োজন তার থেকে কোনো অংশে কম নাই। আমাদের গরু, ছাগল, ভেড়া, মহিষ সবকিছু মিলে 1 কোটি প্লাস কোরবানির জন্য রেডি করে মিটিং করে একটা দাম ফিক্সড করেছি। চামড়ার দাম কম বেশি এটা নির্ভর করে আন্তর্জাতিক গাছপালার উপরে। আমরা জাস্ট গতকালকে এদের সাথে চামড়া ব্যবসায়ী যারা আছে, আপনি দেখেছেন আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে, চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি আমিষের চাহিদা পূরণে এখনো তো বাজার শুরু হলো না, কিভাবে বুঝলেন গরুর দাম বেশি? আমি তো অরিড গরুর দাম কমে যায়। বরগুনায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
সংসদ সদস্য মাহমুদুল হোসেন আলিউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম সহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এদিকে দুপুরে বরগুনায় শুরু হয় কৃষি, প্রযুক্তি ও পুষ্টি মেলা। মেলার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। কক্সবাজারে পৃথক অভিযানে 1 লাখ পিস ইয়াবা সহ 2 মাদক কারবারি এবং অস্ত্র, গুলি সহ 2 ডাকাতকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, বুধবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেগিলার বিল এলাকায় অভিযান চালিয়ে লবণের ট্রাক থেকে 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাক ও 100 মণ লবণ জব্দসহ 2 মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার ভোরে ঈদগাঁওয়ের আলমাসিয়া পূর্ব গেট এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় 1 নলা বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ সহ 2 ডাকাতকে আটক করেছে র্যাব। দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি উন্নয়ন, পুষ্টি, নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কংগ্রেস অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের করা হয়। পরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ শাহ আলম মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ আক্তার সহ অন্যান্যরা। রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনার পরদিন হাসপাতাল পরিদর্শন করেছেন সংসদ সদস্য নুরুল আমিন। বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য সেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের প্রত্যাশিত মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।